হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আর একটা ক্লাসে। দেখো, আজকে তোমাদের করাবো আমি সপ্তম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো দেখো, তোমাদের আজকে 11 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 10 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 11 নম্বর স্কুল। তোমরা চাইছো অনেকে যে 11 নম্বর স্কুলটা তাড়াতাড়ি দিন। দেখো, তোমাদের জন্য তাড়াতাড়ি স্কুলটা আমি নিয়ে চলে আসলাম, তোমরা আজকে পেয়ে গেলা স্কুলটা। তো চলো, আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। ওকে, তো আমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, আমার অঙ্কটা করার আগে তোমাদের যেটা বলবো, তোমরা যে কমেন্ট করছো যে ভিডিওগুলো ইংলিশ ভার্সনে হয়ে যাচ্ছে, এর আগের ক্লাসও আমি বললাম, আবার তোমাদের বলে দিচ্ছি যে ইংলিশ ভার্সনের ভিডিওগুলো তোমরা বাংলা ভাষায় করে নিতে পারবা, সহজেই করে নিতে পারবা। তোমরা যে ভিডিওটা দেখছো, যে ভিডিওটা দেখবা যে ইংরেজি ভাষা হচ্ছে, সেই ভিডিওটা তোমরা টাচ করবা আর কোনায় দেখবা সেটিং চিহ্নটা দেখতে পাবা। সেটিং চিহ্নতে ক্লিক করে তোমরা চলে যাবা অডিও ট্র্যাকে। তো অডিও ট্র্যাকে গিয়ে সেখানে দেখবা ইংলিশ বেঙ্গলি দুটোই আছে। তোমরা বেঙ্গলিতে ক্লিক করে তোমরা বাংলা ভাষায় করে নিতে পারবা ভিডিওটা সহজে। এই জন্য তোমাদের একটি ভিডিও আমি দিয়েছি, তোমরা থাম্বনেলে দেখবা, আমার চ্যানেলে চলে যাবা, যে থাম্বনেলে লেখা আছে যে ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজে বাংলা ভাষায় করে নাও। এইভাবে তোমাদের দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা ভিডিওটা দেখো। সেই ভিডিও দেখলে পরে তোমরা আরও ভালো করে শিখতে পারবা। সেখানে মোবাইল দিয়ে আমি শিখিয়ে দিয়েছি। এর আগেও ক্লাসে তোমাদের বলেছি, এই কথাটা আমি বারবার বলে দিয়েছি। অনেকের সমস্যা হয় বলে আমি কিন্তু এই কথাটা বলে দিলাম, ঠিক আছে? তোমরা অনেকে ভাবতে পারো যে আমি বারবার কেন বলছি, কারণ এটার অনেকে সমস্যায় পড়ছে, কমেন্ট আসছে বলে আমি কিন্তু এটা বলে দিলাম। ওকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা কাদের তোমাদের সমস্যা হচ্ছে। তো সমস্যাগুলো কাদের দূর হয়ে গেছে, যারা তোমরা শিখে নিয়েছো, আমার বলার পর তোমরা শিখে নিয়েছো এই নিয়মটা, তারাও কমেন্টে জানাবা যে স্যার হ্যাঁ, আপনার বলার পর আমরা শিখে গেছি নিয়মটা, ঠিক আছে? আর যদি নাও শিখো তবু তোমরা কমেন্টে জানাও, কারা জানো নিয়মটা তারাও কমেন্টে জানাও, যারা জানো না তারাও কমেন্টে জানাবা। আচ্ছা, আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে নিলাম আজকে। আমরা তাড়াতাড়ি করে আজকের প্রশ্নগুলোতে চলে আসবো। তো চলো আমরা শুরু করে দিই 1 নম্বর প্রশ্ন। তো দেখো, 1 নম্বর যেটা প্রশ্নটা আছে এখানে আমাদের 25 × 25 × 25 এর ঘাত আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে ঘাত আকারে প্রকাশ বলতে মানে এখানে যদি আমি দেখি যে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে না, তাহলে অপশানগুলো দেখে আমরা বলবো হয় 3-এর ঘাত নাহলে 5-এর ঘাত। তাহলে এদেরকে কিন্তু দেখো 3-এর ঘাত করা যাবে না। কারণ 25কে তোমরা 5 × 5 করতে পারবা, আর এই 25টাকেও তোমরা 5 × 5 করতে পারবা। আর একটা 25 আছে, এই 25টাকেও তোমরা 5 × 5 লিখতে পারবা। তা দেখো তো এখানে 5 কটা হয়ে গেল, 1 2 3 4 5 6, 6টা 5, তাহলে 5-এর পাওয়ারে 6 হবে। তাহলে এইভাবে 5-এর ঘাতে আমরা প্রকাশ করতে পারবো। অ্যান্সারটা 5-এর পাওয়ারে 6, সি নাম্বার অপশানটা। 5-এর পাওয়ারে 6 বলছি, তোমরা এইভাবে বলতে পারো 5 টু দি পাওয়ার 6, এরকম ভালো কথায় বলতে হয়। কি বলতে হবে? যে 5 টু দি পাওয়ার 6। ওকে, এভাবে তুমি উচ্চারণটা করবে। আচ্ছা, আমরা সহজে বলে দিই 5-এর মাথায় 6, এভাবে তোমরা বলতে পারো। তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাবো 2 নম্বর প্রশ্ন। এর বর্গমূল করতে বলেছে। দেখো, 9-এর বর্গমূল 3 আর 25-এর বর্গমূল 5, তাহলে এটা 3/5 হবে অ্যান্সারটা। 3/5 দেখে নাও, আমাদের ডি নম্বর অপশানটা। খুব সহজ প্রশ্ন এটা দিয়েছে। তারপরে প্রশ্ন, এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে বলেছে। তো এটাকে তোমরা এভাবে করে নেবা। দেখো, আমাদের এদিকে কে মাইনাস পি স্কোয়ার আছে না, ডান পক্ষটা সলভ করে নাও। এটা a + b × a - b, সেই সূত্রটা তোমরা ব্যবহার করবা। এটা a, এটাকে b ধরে, সূত্রটা হবে আমাদের a² - b²। ঠিক আছে? কোন সূত্র? এই যে a² - b², এই সূত্রটা মনে রাখবা, a + b × a - b। আমাদের এই পার্টটা তৈরি করা ছিল, দেখো এই যে a + b × a - b, তাহলে এটা লিখে দিলাম। দেখো, এটা লিখে দিয়েছি। তো এবার এখানে আমরা যদি একটা সরল করে নিই, কে মাইনাস পি স্কোয়ার, 9-এর স্কোয়ার 81 মাইনাস পি স্কোয়ার। দেখো, মাইনাস পি স্কোয়ার তো মিলে গেছে, তাহলে কে সমান কত? 81। তাহলে অতএব কে এর মানটা আমরা পেয়ে গেলাম 81। তাহলে কে এর মান 81, বি নাম্বার অপশানটা। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো, a + b² - a - b², এটা হচ্ছে 4ab সূত্রটা, একদম সূত্রটাই দিয়েছি। তাহলে 4ab সূত্রটা মনে রাখে দিবা। 4ab = a + b² - a - b²। আচ্ছা, চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 72 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি বলে দেয়, তাহলে সেই বহুভুজটির বাহু সংখ্যা কিন্তু আমরা বের করতে পারবো। কীভাবে? তোমরা 360 ডিগ্রিকে, ঠিক আছে, এই যে 360 ডিগ্রিকে যে ঘূর্ণন প্রতিসাম্য কোণটা বলবে, সেই কোণটা দিয়ে ভাগ করে দিবা। এই ভাগফলটাই হবে বাহু সংখ্যা।
তাহলে চলো এখানে কাটাকাটি করছি। দেখো আমরা 36 দিয়ে কাটাকাটি করি। 36 থেকে 36 শূন্য বসে গেল। আচ্ছা ডিগ্রি ডিগ্রি কেটে গেছে 10, আর এখানে 36 দিয়ে 72, 36 দিয়ে আমরা কাটাকাটি করলাম। আর 2 পাচ্ছে 10, তা দেখো আমাদের হয়ে গেল 5টি বাহু। তার বাহু সংখ্যা যে বের করতে বলেছিল আমরা 5 পেয়ে গেলাম। এবার 6 নম্বর প্রশ্ন, একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা। দেখো পঞ্চভুজের কর্ণ সংখ্যা, যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা পাওয়ার সূত্র। ধরো কোনো একটি বহুভুজের বাহু সংখ্যা n, ঠিক আছে, এই যে ছোটো হাতের n। তা কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে সেই বহুভুজটির কর্ণের সংখ্যা কী হবে তার সূত্রটা জেনে রাখো, n ইন্টু n-3/2, ঠিক আছে। যে বহুভুজের কর্ণের সংখ্যা n হয়, nটি কর্ণ সংখ্যা, সরি একটু ভুল বলে দিচ্ছি, যে বহুভুজের বাহু সংখ্যা n, ঠিক আছে, কর্ণ সংখ্যা না, যে বহুভুজের বাহু সংখ্যা n সেই বহুভুজের কর্ণের সংখ্যা n ইন্টু n-3/2। ওকে, একদম এটা মনে রাখবা। তাহলে এখানে আমাদের পঞ্চভুজ বলেছে, তাহলে পঞ্চভুজের কর্ণ সংখ্যা কী করে হবে? পঞ্চভুজ বলতে বাহু সংখ্যা 5, তা দেখো পঞ্চভুজের কর্ণ সংখ্যা পেয়ে যাবা। তাহলে এখানে n এর জায়গায় 5 বসে দাও, 5 ইন্টু 5-3/2, তো এটা সলভ করে নাও, অ্যান্সার পেয়ে যাবা। তাহলে 5 ইন্টু 5 থেকে 3 বিয়োগ করে 2/2, 2 কেটে দাও, তো দেখো আমরা পেয়ে গেলাম 5টি। তাহলে পঞ্চভুজের কর্ণ সংখ্যা 5টি পাবা। তো আমি দেখাচ্ছি এটা তোমাদের ছবি এঁকে কী করে পঞ্চভুজের কর্ণ সংখ্যা 5টি হয়। তাহলে পঞ্চভুজ বলতে এই যে যার 5টি বাহু, এভাবে করে আমি যদি একটা পঞ্চভুজ তৈরি করি, তোমাদের 1 2 3টা হয়েছে, আর এখানে একটা আর এখানে একটা, এই যে পঞ্চভুজ দেখো আমি তৈরি করলাম। আচ্ছা এখানে আমি নাম দিয়ে দিই ABCDE। আচ্ছা কর্ণ দেখো, এই যে একটা কর্ণ, AC একটা কর্ণ, ঠিক আছে, মানে একটা কর্ণ পেয়ে গেলাম AC, একটা কর্ণ আমরা পেয়ে যাবো এদিকে, আমরা AD যদি যোগ করি AD, আমরা AD কর্ণ পাবো, AD কর্ণ। আর A দিয়ে আর পাবো না, এবার B দিয়ে, BD কর্ণ, BD একটি কর্ণ, আর BE কর্ণ, দেখো BE একটি কর্ণ। তাহলে 1 2 3 4 আর একটা কর্ণ পাবো, দেখো এই যে এদিকে এই যে CE/EC, এখানে কর্ণ দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমরা CE কর্ণ বলে দিলাম, CE কর্ণ। আর কিন্তু কর্ণ পাবো না, মানে কোন যোগ করে কর্ণ। তো দেখো এই যে পঞ্চভুজের কটি কর্ণ পেলাম, 5টি কর্ণ পেলাম না। তাহলে এভাবে তোমরা করতে পারো, আর সহজে তোমরা এই সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারো। ওকে, এই সূত্রটা ভালো, কারণ এখন যদি তোমাদের ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ বলি অনেকগুলো বাহু থাকে, তখন এভাবে বের করতে একটু অসুবিধায় পড়তে পারো। তার জন্য আমাদের সূত্র আছে, সূত্র প্রয়োগ করে তোমরা সহজে কর্ণের সংখ্যা বের করে নেবা। আর আমরা চলে যাবো 2-এর প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, ভাগ পদ্ধতিতে 6-এর বর্গমূল নির্ণয় করো, আমাদের জানতে চেয়েছে 6-এর বর্গমূল। চলো আমরা ভাগের সাহায্যে 6-এর বর্গমূলটা তোমাদের দেখাবো। তাহলে দেখো তো এখানে 6-এর বর্গমূল বলতে এই যে √6, তাই না, মানে যার বর্গমূল করতে বলবে তারপর √, চাপিয়ে দেবা। তাহলে এর মানটা কত সেটাই আমাদের দেখাতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। হ্যাঁ, তো দেখো 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলে, তাহলে তোমরা কী করবা, 6 দশমিক নিয়ে 1 জোড়া 0, আর 1 জোড়া 0, আর 1 জোড়া 0, দেখো 3 জোড়া 0 নিয়ে নেবা। 2 দশমিক স্থান পর্যন্ত বললে 3 জোড়া 0, 3 দশমিক স্থান পর্যন্ত বললে 4 জোড়া 0, মানে 1 জোড়া 0 বেশি নেবা সবসময়। এভাবে করে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, যেভাবে বর্গমূল শিখেছি। বর্গমূল করার নিয়ম কি, এতে তো জোড়া হয়ে গেছে, ছুট থেকে গেল 6, তাহলে আমরা কি করব, এই যে দেখো, তাহলে 6কে নিয়ে কাজ করব। এখানে কোনো সংখ্যা বসাবা, যেই সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যদি এখানে আমি ধরো 2 নিই, তা 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4, 4টা ছোটো আছে, মানে বড় যেন না হয়, সমান বা যেন ছোট থাকে। ভাগের নিয়ম যেটা, 3 নিলে 3 3 9, দেখো 3 নিলে 3 দিয়ে গুণ, 3 3 9, 9 কিন্তু নেওয়া যাবে না, তাই না, তাহলে এখানে 3ও নেওয়া যাবে না। তাহলে আমরা 3-এর যে ছোটো 2 নিতে পারবো, কারণ 2 দিয়ে 4 হয়, 4টা নেওয়া যাবে, 4টা ছোটো আছে, এভাবে নিয়ে নিলাম। তাহলে এখানে বিয়োগ করে দেখো এটা আসবে আমাদের 2। এবার আমরা এই যে দশমিকটা আমরা উঠিয়ে এখানে নিয়ে চলে আসলাম এখন, তাহলে 1 জোড়া 0 নামিয়ে দিলাম, 200 হয়ে গেল। আর দশমিকটা নিচে নামাবো না, দশমিকটা এখানে নিয়ে চলে আসবো, এইভাবে দাগ মেরে দাও। আর এর ডবল এখানে বসাতে হয়, 2-এর ডবল কত, 2-এর ডবল এখানে হবে আমাদের 4, মানে নিয়ম কি, এখানে যেটা সংখ্যা থাকবে তার ডবল বসাবো এখানে, মানে 2 দিয়ে, মানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে বসাবা, 2 দিয়ে 4, একটু জায়গা রাখবো এখানে একটা সংখ্যা বসানোর জন্য। এবার আমাদের করতে হবে কি, দেখো
এই যে 4টা আছে না, 4 এখানে লিখবা, 4-এর পাশে যে কোনো সংখ্যা বসাও, এবার সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আমি 4-এর পাশে 4 নিলাম আর 4 দিয়েই গুণ করব, মানে দেখবো গুণ করে এর চেয়ে যেন বড় না হয়। তা 4-4-এ 16, 4-4-এ 16 একে 17, 176। তুমি যদি 5 বসিয়ে 5 দিয়ে গুণ করো না, তাহলে বড় চলে আসবে 200-র চেয়ে, তাহলে আমরা 4 দিয়ে নেব, তাহলে এখানে আমরা 4 নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা নিব 176। এটা বিয়োগ করব, এটা বিয়োগ করো, দেখো এটা হয়ে যাবে আমাদের 6 কত দিলে 10, এটা 4 দিলে এটা হয়ে গেল আমাদের 9, এটা হয়ে যাবে 2, 24। এটা তো মিলে গেল। এবার এখানে আবার একটা টান দিয়ে দাও আর এর ডবল আবার বসাও। এর ডবল বলতে দেখো আমাদের কত হবে, 2 দিয়ে গুণ করো, 2 4-এ 8, একটু জায়গা রাখবা, আর 2 দিয়ে 4, দেখো 48 হয়ে যাবে। এবার এই যারা শূন্য নামিয়ে দিয়েছি আমি দাগ মেরে দিলাম, এবার এই যারা শূন্য নামাবো, মানে এই যারা শূন্য নামিয়ে দিলাম, টিক চিহ্ন মেরে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো এবার কত নিব, এবার 48 আছে না, তাহলে এখানে 48 লিখো। এবার 48 লেখার পর এখানে একটা সংখ্যা বসাবা, যে সংখ্যা নিবা, ধরো 5 নিলাম, তাহলে আমরা 5 দিয়েই গুণ করব। চলো গুণ করো, 5 5-এ 25, 5 8-এ 40, 40 42-এ 2, আর 5 4-এ 20, 20 ওদিকে 4, 24। দেখো এটা 2425 পেলাম, ঠিক আছে। তাহলে 5 দিয়ে গুণ করে আমাদের কি বড় চলে আসছে না, তাহলে 5 দিয়ে গুণ করে যখন বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 দিয়ে গুণ করব। চলো আবার 4 দিয়ে গুণ করি। আচ্ছা এখানে 4 দিয়ে গুণ করে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। এই যে 48 আছে, তাহলে 5 দিয়ে যখন বড় হয়ে গেল, তাহলে এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করবা। এটাই কিন্তু নিয়ম, দেখো বর্গমূলের নিয়ম। 4 বসিয়ে 4 দিয়ে গুণ, 4 4-এ 16, 16-এর 6, 4 8-এ 32, 32 আর ওদিকে হাতের 1, 32-এ 33-এ 3, আর 4 4-এ 16, 16 আর 3, 16 আর 3 হয়ে যাবে আমাদের 19। আমরা পেয়ে গেলাম কত, 1936। কত, 4 দিয়ে করে 4, তাই এখানেও আমরা 4 নিয়ে নেব, 4 আর 1936 বসিয়ে দিলাম। চলো আবার বিয়োগ করা, বিয়োগ করলে এটা কত হবে, এটা নেমে যাবে আমাদের 3, আর এটা আমাদের দেখো এটা আমাদের 10 ছিল, এটা আমাদের 9 হয়ে যাবে। 9 মানে 3-এ কত দিলে 9, এটা যাবে আমাদের 6 দিলে 63। আর কি নামবে আমাদের, দেখো হ্যাঁ এটা নামবে। আচ্ছা এটা আমাদের হয়ে যাবে 3 হয়ে যাবে। এখন এদিকে দেখো ধার নিচ্ছে, 3 মানে 13, তা 9 কত হলো 13, 9 কত হলো 13, এটা আমাদের 4 দিলে, তাহলে এখানে 4 হয়ে যাবে, 663। এবার এই যে আমাদের আর এক জোড়া ছিল, এক জোড়া শূন্য, তাই এখানে আর এক জোড়া শূন্য নামিয়ে দিলাম। আবার এই ডবল বসাও। আচ্ছা এটা আমাদের 4 আছে, হ্যাঁ 4, তাহলে এটা কত হবে, এটা 8, 4 দিয়ে 8 আর 2 দিয়ে 4, এই যে আমরা পেয়ে যাব 488 ডবল করে। এবার এই যে 488 আছে না, 488, তাহলে এর পাশে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবা সেই দিয়ে গুণ করবা। দেখো 9 বসিয়ে 9 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করো তোমরা ছোটো পাবা, 7 দিয়ে ছোটো পাবা, তাহলে 9 বসাবা। আর 10 দিয়ে গুণ করলে তো বড় হয়ে যাবে। এটা সংখ্যা আছে আমাদের কটা, সংখ্যা আছে 5টা, 10 দিয়ে গুণ করলে পরে এখানে 6টা সংখ্যা চলে আসবে বড়, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করো। আচ্ছা এখানে দেখো আমরা এই যে 9 দিয়ে করবো না, এখানে 9 বসিয়ে দিলাম, এখানে 9। তো তোমাদের বলে দিই, আমরা বুঝে নিলাম যে 9 দিয়ে গুণ করব, আর গুণ করার কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার দশমিকের পর 3টা সংখ্যা, যেহেতু আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই 2 দশমিক বলা হলে দশমিকের পর 3টা সংখ্যা পেয়ে গেলেই থেমে যাবা। এখানে তোমরা যা কিছু করো না কেন, এখানে তো গুণটা, এই যে গুণটা তোমরা করলো কি না করলো কি, আমরা এখানে 9 পেয়ে গেছি। আমরা বুঝে নিয়েছি যে 10 দিয়ে করলে বড়, আর 9 দিয়ে করলে ছোটো পাবো গুণটা, তাই না। আচ্ছা গুণটা তোমাদের বলে দিই, 6টা কী করে হবে। এদের যে গুণটা করবো না, এদের গুণফলটা পেয়ে যাবে এটা, কত পাবা গুণটা, এটা গুণটা পাবা 44001, এটা পাবা। দেখো এটা ছোটো এসেছে, এই গুণটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে ছোটো বলে আমরা 9 দিয়ে নিতে পারবো, 9 নিয়ে নিলাম, দশমিক পর 3টা সংখ্যা পেয়ে গেছি। তোমরা এই জায়গায় একটু আমি তো বসিয়ে দিই, এই যে দেখো আমাদের 001। ওকে, আর বিয়োগ করার প্রয়োজন নাই। তা আমরা এবার আসন্ন মানটা পেয়ে যাব। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যেটা হবে কত হবে, তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে, দেখো অ্যান্সারটা হবে, তোমরা লিখবা এত এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 2 দশমিক, দেখো 2 দশমিক বলেছে, তাহলে একটা দশমিক পরে একটা সংখ্যাটা বসিয়ে দাও 4টা। এবার পরের যে 4টা আছে হয় 4-এ থাকবে, নাহলে 4-এর সঙ্গে 1 যোগ হবে, সেটা 3 নম্বর সংখ্যাটাকে দেখে আমরা বলতে পারবো। এই জন্য আমাদের 3 নম্বর সংখ্যাটা দরকার, একে দেখেই আমরা বলতে পারবো যে এর সঙ্গে যোগ হবে কি হবে না 1। তাহলে এই যে 9 আছে, এই 9 সংখ্যাটা 5 কিংবা 5-এর চেয়ে বড় আছে, তো এটা যে 5-এর চেয়ে বড় হয়, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করে এটা 5 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা যদি 4 বা 3 বা 2 থাকতো, মানে 5-এর চেয়ে যদি ছোটো থাকতো, তাহলে এখানে 4টা 4-এ বসে যেত। এই হচ্ছে আমাদের আসন্ন মান, এটাই তোমাদের আসন্ন মানের জিনিসটা শিখতে হবে।
তা আমাদের অ্যান্সার কিন্তু এটা। আমাদের বলেছিল ভাগ পদ্ধতিতে 6-এর বর্গমূল নির্ণয় করো, তো আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম কত, 2.45। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা 2-এর 2 নম্বরের প্রশ্ন। চলো প্রশ্নটা পড়া যাক কী বলছে। এখানে আমাদের প্রশ্নটা বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করে, তাই তো? তো গাছকে অতিক্রম করে বলতে দেখো, ধরো আমাদের একটা গাছ, তো একটা ট্রেন আছে না, তাহলে যে ট্রেনটা যাচ্ছে তার গাছটাকে যে অতিক্রম করবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য আছে 100 মিটার আছে, 100 মিটার। তাহলে এই যে 100 মিটার যেতে কত সময় লাগবে, তাই না? আমাদের যেটা বের করতে বলেছে যে গাছটিকে অতিক্রম করতে কত সময় লাগবে, মানে ট্রেনটির 100 মিটার যেতে কত সময় লাগবে, এটা যদি আমরা বের করতে পারি সময়টা, সেটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। কারণ যে গাছটাকে যে অতিক্রম করছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, যেটা আমি কথাটা বললাম, এটা মনে রাখবা। দেখো গাছটাকে, এই যে একটা গাছটাকে যে অতিক্রম করবে ট্রেনটা, এখান থেকে এই যে ট্রেনের যে সামনের যে এটা থাকবে ইঞ্জিনটা, এখান থেকে চলে যাবে যে পিছনটা পার হয়ে চলে যাবে, তাই তো? তাহলে তো নিজের যে দৈর্ঘ্যটাই তো পার হবে, তাহলে বাস এত মিটার তাকে অতিক্রম করতে হচ্ছে, 100 মিটার নিজের দৈর্ঘ্যটাই। তাহলে আমরা দেখো কী করব, আমাদের এখানে এই যে ঘন্টা আর কিমি দেওয়া আছে আর এটা মিটার আছে, তাহলে এই ঘন্টা কিমিকে আমরা একটু চেঞ্জ করি, এককটা বড় আছে, তাহলে আমরা 1 ঘন্টাকে সেকেন্ড করে নেব। যেহেতু একটা গাছকে যে অতিক্রম করবে একদম সেকেন্ডে অতিক্রম করবে, যেহেতু ট্রেনটা স্পিডে চলে, তার জন্য আমরা সেকেন্ড বের করে নিই। তাহলে 1 ঘন্টা সমান দেখো, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, তোমাদের জানতে হবে এটা 3600 সেকেন্ড। আর ট্রেনের গতিবেগ যেটা ঘন্টায় 60 কিমি, তো 60 কিমি যেটা আছে 60 কিমিকে আমরা মিটার করে নেব। চলো তার আমরা লিখব 60 কিমি সমান দেখো কিমিকে যদি মিটার করো তাহলে 1000 দিয়ে গুণ করবা, তাহলে এখানে দেখো এই যে 60 কিমি ছিল না, তাকে গুণ করে নেবা 1000। এই যে 1000 দিয়ে গুণ করে কী হয়ে যাবে, কিমিটা মিটার হয়ে যাবে, মেট্রিক পদ্ধতি। কারণ 1 কিমি সমান 1000 মিটার, তাহলে 60 কিমি সমান কত মিটার, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, আমরা এই সেকেন্ড আর মিটার করে নিলাম। এবার দেখো আমাদের বলেছিল ট্রেনটি ঘন্টায় 60 কিমি বেগে যায়, মানে 1 ঘন্টায় যায় 60 কিমি, বা 60 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তো আমরা বলবো এত মিটার যেতে সময় লাগে এত সেকেন্ড। তো আমরা বলবো যে ট্রেনটি আমরা বের করে নিয়েছি 60 কিমি সমান এত মিটার, মানে এত মিটার, ট্রেনটি এত মিটার যায় কত সেকেন্ডে, 3600 সেকেন্ডে, 1 ঘন্টায় বলতে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে। এই কথাটা কিন্তু আমরা গতিবেগ থেকে বলতে পারবো, ট্রেনটি ঘন্টায় 60 কিমি যায় বলতে 1 ঘন্টা যায় 60 কিমি, বা 60 কিমি যায় এত ঘন্টায়, 60 কিমি মানে এটা আর 1 ঘন্টা মানে এটা, তার জন্য আমরা বলতে পারবো এত মিটার যায় এত সেকেন্ডে। তাহলে দেখো ট্রেনটি 1 মিটার যাবে কত, তাহলে একে যাবে কি, একে যে 1 মিটার যেতে কম সময় লাগবে, কম বলতে 3600 বাই এই যে 60 গুণিত 1000, এটা 1000 আছে হ্যাঁ সেকেন্ডে। আর ট্রেনটির দৈর্ঘ্য ছিল 100 মিটার, এই যে 100 মিটার যেতে কত সময় লাগে এটাই তো বের করতে বলেছে আমাদের। তাহলে ট্রেনটি 100 মিটার যায়, তাহলে 100 মিটার এখন কি সময়টা বেশি লাগবে 1-এর চেয়ে, তাহলে 3600, তাহলে এখানে 100টা গুণ হয়ে যাবে, 3600 × 100 আর নিচে 60 গুণিত 1000, 2 শূন্য কেটে দিলাম। আচ্ছা, এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য কেটে দিলাম, আর 6 × 6 = 36, তাহলে আমাদের দেখো 6 সেকেন্ডে। এই যে দেখো এই ট্রেনটি একটা গাছকে যে অতিক্রম করবে কত সময় লাগবে, তো ট্রেনটির সময় লাগবে 6 সেকেন্ড সময় লাগবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুবই একটা ভালো প্রশ্ন, কত সময় লাগবে, 6 সেকেন্ড। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছি m² n² দেওয়া আছে 13, m + n দেওয়া আছে 5, তাহলে m এর মানটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই যে m + n 5 দেওয়া আছে না, এর আমরা বর্গ করে নিই, এই যে m + n তার বর্গ আর 5-এর বর্গ, মানে এই সমীকরণের উভয় পক্ষে বর্গ করে নিলাম। এখন এটা a এটা b ধরে a + b² সূত্র, এই সূত্রটা তোমাদের জানতে হবে, a² + 2ab + b², এদিকে 5-এর স্কোয়ার 25, এটা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম, এই এখানে লিখে দিচ্ছি আমি, a + b তার হোল স্কোয়ার সূত্র। এই সূত্রটা তোমরা ভাঙাবা, a² + 2ab
প্লাস বি স্কোয়ার অনেকে জানো, যারা জানো না একদম একদম নোট করে নেবা, সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। সূত্র না জানলে এই যে বীজগণিত অঙ্কগুলো তোমরা কিন্তু করতেই পারবে না, সূত্র একদম মনে রাখো। চলো আমরা সূত্র ভেঙে নিয়েছি। এখন দেখো এটা সাজিয়ে লিখি আমরা, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা আগে লিখলাম, আর 2mn পরে লিখলাম, এইদিকে আমাদের 25 আছে। ওকে, আচ্ছা চলো এবার দেখো তো, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মানটা কিন্তু প্রশ্নে বলেছে 13, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জায়গায় আমরা 13 বসিয়ে দেবো, আর এদিকে 2mn সমান 25। তাহলে আমরা 2mn আমরা বাঁদিকে রেখে দিলাম, আর এদিকে 25 মাইনাস 13টা এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2mn, আচ্ছা এটা বা ইমপ্লাইজ, আমি ইমপ্লাই দিচ্ছি, তোমরা এইভাবে করে, এই যে এটাকে ইমপ্লাইজ বলা হয়, এইভাবে তোমরা দিতে পারো, বাও দিতে পারো বা ইমপ্লাইজ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 25 থেকে 13 বিয়োগ করো, তাহলে 25 থেকে 13 যদি বিয়োগ করো এটা পেয়ে যাবে তোমরা 12 পেয়ে যাবে, 2 6 12। তো দেখো আমরা কিন্তু এন এর মানটা পেয়ে গেলাম, কত 6 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা পূর্ণবর্গের প্রকাশ করতে বলেছি, এটা আমাদের একটা সহজই প্রশ্ন আছে, চলো আমরা সহজেই করে নিই। সহজ প্রশ্ন আমরা সহজেই করে নিতে পারবো। পূর্ণবর্গ তো দেখো, তো আমাদের পূর্ণবর্গের যেটা সূত্র আছে, এখানে সূত্রটা কাজে লাগবে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গের সূত্র। সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই জায়গাটা আমরা তৈরি করবো, দেখো 3টা পার্ট আছে, তাহলে এটা তৈরি করে এটা লিখে দেবো। 64কে যদি আমি বলি, 64কে তোমরা লিখতে পারবা 8 স্কোয়ার, এটা এ হয়ে গেল, মাইনাস 2, দেখো সূত্রটা লক্ষ্য করো, দেখো এ স্কোয়ার বানালাম, 2 আছে, তারপরে এ বলতে আমাদের 8, এবার বি, আচ্ছা বিটা দেখো, আচ্ছা বিটার জন্য আমি জায়গা একটু ফাঁকা রেখে দিলাম, তারপরে প্লাস বি স্কোয়ার, তো তাহলে এখানে আমাদের দেখো এটা আমাদের বি 1/p স্কোয়ার, তাহলে 1/p দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম, এই যে 1/p স্কোয়ারকে আমরা বি বানিয়ে বি স্কোয়ার করে দিলাম। তাহলে এটা থেকে বুঝে নিলাম যে বিটা আমাদের 1/p, তাহলে এখানে আমাদের বি বসবে 2ab, তাহলে 1/p বসিয়ে দিলাম। মানে এখান থেকে তোমরা ব্যালেন্স করে বুঝতে পারতা, বা তোমরা এটাকে শেষেরটাকে বি স্কোয়ার বানিয়ে নাও, তখন বুঝে নেবা বিটা আমাদের 1/p, সেটা পেয়ে গেলে এখানে বসিয়ে দাও। ওকে, দেখো এটা গুণ করো, দেখো এটা 16/p আছে না, এটা গুণ করে 16/p পাবা। ওকে, আচ্ছা তার আমাদের দেখো পূর্ণ বর্গকারে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি, তাহলে এটা আমরা বসিয়ে দেবো সূত্রটা, a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এ বলতে 8 মাইনাস বি হচ্ছে 1/p তার হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো পূর্ণ বর্গকারে প্রকাশ করতে বলেছিল, এভাবে তোমাদের করে দিতে হবে। চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। একটি ত্রিভুজের ভূমি 6 সেমি, উচ্চতা 3 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার যে সূত্রটা, যদি ভূমি আর উচ্চতা জানা থাকে সেই ত্রিভুজের, তো সূত্রটা তোমরা মনে রাখবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 3, এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার সূত্র। যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, ভূমি 6 আর উচ্চতা 3, সেটা সলভ করে নাও। এই যে 3 3 কেটে গেল আমাদের, 3 দিয়ে 6, 2 3 6, 3 3 গুণ করে কত 9, তাহলে 9 বর্গ সেমি, এখানে বর্গ সেমি হবে। ওকে, সেমি লিখে দিলাম, 9 বর্গ সেমি আমাদের অ্যান্সার। সেখানে একটু ভালো করে লিখে দিই, 9 বর্গ সেমি। আচ্ছা 6 নম্বর প্রশ্ন, ঘূর্ণন প্রতিসাম্য বলতে কী বোঝায় লেখো। ঘূর্ণন প্রতিসাম্য সংজ্ঞাটা চেয়েছে, চলো আমি এটা তোমাদের বই থেকে দেখাবো। দেখো ঘূর্ণন প্রতিসাম্য যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা সম্পূর্ণ তোমাদের আমি করে দিয়েছি, তোমাদের টেক্সট বুকের যে অঙ্ক আছে, তোমাদের ক্লাস 7 ম্যাথ বলে যে আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, তোমরা যাবা, যারা ক্লাসটা দেখোনি তোমরা ক্লাসটা দেখবা, সেখান থেকে ক্লাসটা দেখে সম্পূর্ণ প্রতিসাম্য চ্যাপ্টারটা তোমরা বুঝে নিতে পারবো। A to Z বুঝিয়েছি, প্রত্যেকটা পাতা ধরে ধরে আমরা করেছি, কষে দেখি শেষ করেছি, ঠিক আছে। তো চলো আমি তোমাদের এটা বই থেকে দেখিয়ে দেবো। তোমরা বই থেকে চলে যাবা 213 পাতায়, এই যে 213 পাতায় দেখো যে সংখ্যাটা দিয়েছে এখানে, এই যে ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে। তোমরা এইভাবে লিখো, যে এখান থেকে লিখবো এই জায়গা থেকে, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলা হয়। মানে কি জিনিসটা, এই যে দেখো আমি এখানে তোমাদের যে ক্লাসটা দিয়েছিলাম না, এই বই থেকে ক্লাসটা দিয়েছি। দেখো এই যে আমাদের একটা বর্গক্ষেত্র আছে না, দেখো এটা আমাদের একটা লরুর ছকা, যে একটা বোর্ডটা আছে। তাহলে এখানে দেখো এই যে বর্গক্ষেত্রকার আছে, এটাকে এই যে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে, মানে এই যে এক পাক ঘুরিয়ে এই পার্টটাকে তুমি এখানে আনতে পারবে, এই পার্টে এই তলটা এখানে চলে আসবে, একই রকম দেখাবে। আবার 90 ডিগ্রি ঘুরিয়ে
90 ডিগ্রি কোণে ঘুরিয়ে আবার এটা এখানে চলে আসবে, আবার 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে আবার এটা এখানে চলে আসবে, আবার 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে আবার এটা এখানে চলে আসবে। তা 4 পাক ঘুরিয়ে মানে 4 বার ঘুরিয়ে তুমি একই রকম দেখাতে পারবা। এই যে দেখো একটি নির্দিষ্ট কোণে ঘুরিয়ে সেই চিত্রটি একই রকম দেখাচ্ছে, তার জন্য আমরা দেখো একে বলবো ঘূর্ণন প্রতিসাম্য। এই দেখো ঘূর্ণন কেন্দ্রের মানে ঘূর্ণন কেন্দ্র আছে এখানে, দেখো বর্গক্ষেত্রের এই যে কেন্দ্র ও বিন্দুটা, তার যে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে, নির্দিষ্ট কোণে এখানে তো আমাদের 90 ডিগ্রি আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, যে নির্দিষ্ট যে কোনো কোণ হতে পারে, বিভিন্ন চিত্রের ক্ষেত্রে বিভিন্ন কোণটা আসতে পারে। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকেই ঘূর্ণন প্রতিসাম্য বলা হয়। আগের মতো মানে এই পার্টটাকে এখানে নিয়ে আসবা, তো ছবিটা ঠিক কোনো চেঞ্জ হবে না, যেভাবে আগে ছিল সেভাবেই দেখাবে, একে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য। খুবই একটা ভালো সংখ্যা। আচ্ছা, আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমাদের এবার 7 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ বলেছে। তা দেখো তো সমকোণী ত্রিভুজের আমাদের ধর্ম জানতে হবে। সমকোণী ত্রিভুজের যদি আমি তোমাদের ছবিটা এঁকে দেখাই, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি হবে, মানে এই যে কোণটা 90 ডিগ্রি, আর একটা কোণ বলে দিয়েছে 50 ডিগ্রি। ধরো এই কোণটা বলে দিয়েছে 50 ডিগ্রি, একটি কোণ তো বলে দিয়েছে 50 ডিগ্রি, তাহলে অপর একটি কোণ 90 ডিগ্রি তো পাবোই আমরা, যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি হবেই। তাহলে আর একটা কোণ এই কোণটা বাকি থেকে গেলো, তাহলে দেখো এই 90 ডিগ্রি এ 50 ডিগ্রি, তিনজন মিলে তো হয় 180 ডিগ্রি, তাহলে এ হবে আমাদের কত? এ হবে আমাদের 40 ডিগ্রি হবে। কী করে বুঝলাম? দেখো 50 আর 40 যোগ করে 90 হবে। এ যখন একাই 90 আছে, তাই এরা দুজন মিলে 90 ডিগ্রি হবে, তাই না? তো দুজন মিলে 90 বলতে এ 50 ডিগ্রি হলে একে কত হতে হবে? 40 ডিগ্রি হতে হবে, কারণ 50-এর সঙ্গে 40 যোগ করে 90 ডিগ্রি। দেখো তিনটি কোণ মিলে আবার 180 ডিগ্রি, তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেলাম। একটা কোণ 50 ডিগ্রি বলে দিয়েছে, একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 40 ডিগ্রি। তাহলে কোণ দুটি হবে একটা 90 ডিগ্রি আর একটা 40 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। এরপরে বড় প্রশ্নগুলো। আচ্ছা, বড় প্রশ্নগুলো যেটা আমি বলবো তোমাদের বড় প্রশ্ন নিয়ে আলোচনাটা, তার আগে একটা কথা বলি যে তোমরা যে কমেন্ট করছো, যেটা ক্লাসের প্রথমেই বললাম, ঠিক আছে, যেটা তোমাদের সমস্যা হচ্ছে যে আমার ভিডিওগুলো ইংলিশ ভার্সনে তোমরা শুনতে পাচ্ছ। তো আমি যেটা বললাম তোমাদের ক্লাসের প্রথমে, যে ইংলিশ ভার্সনের ভিডিওগুলো তোমরা খুব সহজে বাংলা ভাষায় করে নিতে পারবা। কী করে? যে ক্লাসটা ইংলিশ ভাষায় হচ্ছে, তোমরা ভিডিওটাতে টাচ দাও, ঠিক আছে, ভিডিওটিতে টাচ দিলে পরে দেখবা কোণায় সেটিংয়ের চিহ্ন দেখতে পাবা। তো সেটিংয়ের চিহ্ন সেখানে গিয়ে ক্লিক করবা। সেখানে গিয়ে ক্লিক করার পর তোমরা চলে যাবা অডিও ট্র্যাকে গিয়ে দেখবা, অডিও ট্র্যাকে যে ক্লিক করো, তাহলে ওখানে ইংলিশ বেঙ্গলি দুটোই পাবা। বেঙ্গলিতে ক্লিক করে তোমরা বাংলা ভাষায় করে নিতে পারবা। আবার তোমরা যে ইংরেজি ভাষা শুনতে চাও, তো তোমরা কী বলেছে, ইংলিশে ক্লিক করে ইংরেজিতে পেয়ে যাবা। এমন অনেক আছে যে ইংরেজি ভাষায় শুনতে চাও, ঠিক আছে, এই জন্য এটা ইউটিউব থেকে দিয়েছে ফিচারটা। তো যারা ইংরেজি পছন্দ করো, ইংরেজি ভাষাটাকে বেশি ভালোবাসো বা জানো ইংরেজি ভালো, তোমরা যদি ইংরেজিতে শুনতে চাও, তাহলে এই যে বাংলা ভাষার যে আমার যে ক্লাসগুলো হচ্ছে না, তো বাংলা ভাষার ক্লাসগুলো তোমরা ইংরেজিতেও শুনতে পাবা। ওই একই নিয়মে গিয়ে তোমরা কিন্তু শুনতে পাবা। ওকে, তো আমি তোমাদের বলবো কারা তোমরা এই নিয়মটা শিখেছো, জানো, তোমরা কমেন্টে আমাকে জানাবা। আর যারা এই নিয়মটা জানো না এখনও অবধি, তোমরা কমেন্টে জানাবা যাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমাদের জন্য এই যে দেখো, এই জিনিসটা শেখানোর জন্য যে কীভাবে ইংরেজি ভাষার ভিডিওগুলো বাংলা ভাষায় করে নিতে হয়, এর জন্য তোমাদের আমি ভিডিও দিয়েছি। আমি থাম্বনেলে লিখেছি যে ইংরেজি ভাষার ভিডিওগুলো খুব সহজে বাংলা ভাষায় করে নাও। এভাবে থাম্বনেল দিয়ে তোমাদের একটা ভিডিও ছেড়েছি। আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নাও। সেটা ভিডিও যদি দেখে নাও, তো তোমরা সহজে বুঝতে পারবো। মানে আমি একদম ভালো করে মোবাইল দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে ইংলিশ ভার্সন ভিডিওগুলো বেঙ্গলি ভার্সনে করতে হয়। ওকে, আচ্ছা, আর বড় প্রশ্নের গল্প তো আমি আগের ক্লাসে বলেছি, যেভাবে বলেছি আমি সেভাবে করব তোমাদের। তাই এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।